আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব পরিচিত একটা অধ্যায় এসএসসি দের জন্য। পদার্থবিজ্ঞানের অধ্যায়ের নাম হচ্ছে বল। তো এই অধ্যায়ের একটা কনসেপ্ট আছে যেখান থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে এবং আসছে, সেটা হচ্ছে ভরবেগ এবং শক্তির নিত্যতা, অথবা এটাকে আমরা সংরক্ষণশীলতাও বলতে পারি। তো চলুন শুরু করা যাক। ভরবেগ এর সংরক্ষণশীলতা। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা জানার আগে আমাদের আগে ভরবেগ সম্পর্কে জানা লাগবে। ভরবেগ কি, ভরবেগের পরিবর্তন কি, এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই ভিডিওটা আশা করছি তোমরা দেখে নেবে। ওকে, তারপরে আমি বলে রাখি ভরবেগ হচ্ছে কোন একটা বস্তুর ভর এবং সেই বস্তুর বেগ একত্রে, এটাকে আমরা বলতে পারি ভরবেগ। ঠিক আছে। আচ্ছা, এই বস্তুটা যদি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করি, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর একটা কি ভর এবং একটা বেগ আছে, তাই না? এই বেগটা তার শেষ বেগ। এই বস্তুটার কি আদি বেগ থাকতে পারে না? আদি বেগও থাকতে পারে। আবার এইখানে একটা ভর আছে, এইটাকে যদি আমি m2 দ্বারা প্রকাশ করি, তাহলে এই বস্তুর আদি বেগ কত হবে? u2, এবং শেষ বেগ কত হবে? v2। আশা করছি বোঝা গেছে। এখন এই ক্ষেত্রে সংরক্ষণশীলতা কি, নিত্যতা কি, এগুলো আমরা একটু দেখতে চাই। এখন যদি আমি এই দুইটা কম্পেয়ার করি, যে একটা ভরবেগ তখন হবে যখন সেটা আদি অবস্থায় ছিল, আরেকটা ভরবেগ তখন হবে যখন সেটা শেষ বেগে পৌঁছেছে, তখন আমি হিসাব করতে চাচ্ছি। তাহলে আমি সূত্রটা এরকম লিখতে পারি, আমি যদি একটু মিশিয়ে দিই এগুলা, তাহলে লেখা যায় এরকম যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, এখানে u1 এবং u2 এরা হচ্ছে আদি বেগ। আদি বেগ কার আদি বেগ? u1 হচ্ছে m1 এর আদি বেগ, আর u2 হচ্ছে তোমার m2 এর আদি বেগ। তাহলে v1 v2 কি? v1 v2 হচ্ছে শেষ বেগ। শেষ বেগ v1 হলো m1 এর শেষ বেগ, আর v2 হচ্ছে m2 এর শেষ বেগ। আশা করছি এটা বোঝা গেছে। তো যখন আদি অবস্থায় তখনকার ভরবেগের যে অবস্থা সেটা এবং শেষ বেগ যখন পৌঁছেছে তখন যদি ভরবেগটা হিসাব করা হয়, তখন এই দুইটার মান হবে সমান। তাহলে আদি অবস্থায় ভরবেগ এবং শেষ অবস্থায় ভরবেগটা সমান হবে। আশা করছি বোঝা গেছে। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা একটু সামনের দিকে যেতে চাই। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবো তোমরা। ওকে, ঠিক আছে। এখন আমি যদি এর মধ্যে সংঘর্ষ রিলেটেড কিছু কথা নিয়ে আসি। ঠিক আছে, তাহলে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এই বস্তুটা যখন একে অপরকে ধাক্কা দেয়, তখন এই বস্তুটার একটা ভর আছে এবং বেগ আছে, তাই না? তাহলে আমি এটাকে যদি m1 ধরি, এটাকে যদি আমি m2 ধরি, m1 হচ্ছে এই বস্তুর ভর, m2 হচ্ছে এই বস্তুর ভর। ঠিক আছে, এখন এটা সংঘর্ষ মানে কি? এটা এটাকে ধাক্কা মারে, এটাও এটাকে ধাক্কা মারবে, অথবা এটাই শুধু এটাকে ধাক্কা মারতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, কিন্তু এই বস্তুটা যদি এই বস্তুটাকে ধাক্কা মারে, তাহলে সেখানে কি হচ্ছে? একটা সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। কিন্তু যখন ধাক্কা মারেনি, তখন তখন এই বস্তুটার বেগ হচ্ছে আদি বেগ u1, এই বস্তুর আদি বেগ হচ্ছে u2। এটা হচ্ছে সংঘর্ষের আগে। তাহলে এখানে দেখতে পারি না যে সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের পূর্বে ভরবেগের সংরক্ষণশীলতা কি হবে? m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগের সংরক্ষণশীলতা। ঠিক আছে, এবার যদি সংঘর্ষ করে ফেলে, একে অপরকে ধাক্কা দিয়ে ফেলেছে, তখন সংঘর্ষের পরে সংঘর্ষের পরে ভরবেগের
সংরক্ষণশীলতা কি হবে তাহলে? এইটা যখন ধাক্কা মেরে দিল তাহলে তখন কি তার বেগের পরিবর্তন হয়েছে? সেটা আগে ছিল u1 আদি বেগ, এখন সংঘর্ষ করা হয়ে গেছে, ধাক্কা মেরে দিছে, তখন তার বেগটা হয়ে যাবে v। তাহলে এই ক্ষেত্রে হবে v1 আর এই ক্ষেত্রে হবে v2। ক্লিয়ার? এখন তাহলে আমি লিখতে পারি সংঘর্ষের পরে কি হবে, m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে আমার সংঘর্ষের পরে সূত্র। বুঝা গেছে? এই কনসেপ্টটুকু বুঝা গেছে? তাহলে সংঘর্ষ যখন হয়নি সেই অবস্থায় তার ভরবেগ এইটা এতটুকু হচ্ছে এই বস্তুর ভরবেগ, এতটুকু হচ্ছে এই বস্তুর ভরবেগ, এটা সংঘর্ষের আগে। যখন সংঘর্ষ হয়ে গেছে তখন এই এতটুকু হচ্ছে এই বস্তুর ভরবেগ, এতটুকু হচ্ছে এই বস্তুর ভরবেগ। এটা হচ্ছে সংঘর্ষের পরে, দুইটার মানে সমান। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। আশা করছি এতটুকু ক্লিয়ার। এখন এখানে যখন ধাক্কা মারলো এই বস্তুটাকে যখন ধাক্কা মারলো, আমি যদি চিন্তা করি এইভাবে, এই বস্তুটাকে ধাক্কা মারছে, তখন কিন্তু এই বস্তুর আলাদা আলাদা বেগ হয়েছে, এটার আলাদা বেগ হয়েছে v1, এইটার আলাদা বেগ হয়েছে v2। কিন্তু এমন কি হতে পারে না যে এই বস্তুটাকে ধাক্কা দিল এবং দুইটা একসাথে চলা শুরু করলো, মানে একই বেগে চলা শুরু করলো, তখন কি এইটার বেগ হবে v, আমি v কনস্ট্যান্ট হচ্ছে, এটারও বেগ হবে v। আমার কথা হয়তো বুঝতে পারোনি। এই বস্তুটাকে যখন ধাক্কা দিল, অথবা এই বস্তুকে ধাক্কা দিল, যদি একই বেগে চলতে থাকে তখন আমি ওই বেগটাকে একটা কনস্ট্যান্ট বেগ ধরতে পারি। ধরো এরও যদি 10 মিটার পার সেকেন্ড হয়, এরও 10 মিটার পার সেকেন্ড হবে, তখন কি হবে? তখন দুইটা বেগ একই বেগ হচ্ছে, তার মানে মিলিত অবস্থায় বেগ হচ্ছে। তাহলে আমি মিলিত অবস্থায় একটা নতুন বেগ পাচ্ছি, সেটা আমি কি লিখতে পারি? মিলিত অবস্থায় বেগ সেটা হচ্ছে v is equal to m1 u1 plus m2 u2 ভাগ m1 plus m2। এটা হচ্ছে মিলিত অবস্থায় বেগ। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে মিলিত অবস্থায় বেগ। তাহলে যখন মিলিত অবস্থায় বেগ তখন সূত্র এটা কার সূত্র? এটা মিলিত বেগের সূত্র, মিলিত বেগ। এখন এটা কিভাবে হইলো, এটা কিভাবে আসলো, এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। একটু লক্ষ্য করো, আমরা সূত্র কি জানতাম? আমরা সূত্র জানতাম হচ্ছে m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। এটা আমরা জানি না? এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে, এই সূত্র জানি। এখন এতটুকু তো আদি অবস্থা, সংঘর্ষ হয়নি, সংঘর্ষ হয়েছে এই জায়গায় যখন বস্তুটাকে সে ধাক্কা দিয়ে ফেলছে এবং একই বেগে চলা শুরু করছে, তখন এই যে বেগটা আর এই যে বেগটা, এই দুইটা বেগ কি সেম হয়ে যাবে না? তখন আমরা এটাকে কি আর v1 v2 লিখতে পারি না, তখন আমরা এইটুকু যা আছে তাই লিখবো m1 u1 plus m2 u2। এই যে বস্তুর এই জায়গায় যে বেগ দুইটা, এই দুইটা বেগ সেম হয়ে যাবে, তাহলে m1 v plus m2 v এরকম হয়ে যাবে। এখন m1 u1 plus m2 u2 is equal to, এখান থেকে যদি আমি v কমন নিই তখন কি লেখা যায় m1 plus m2, ঠিক আছে। এখন এই ভিটা এখানে লিখে এটা পার করে দেওয়া হবে, অথবা তুমি আগে এখানে সাজায় লিখো m1 plus m2 is equal to m1 u1 plus m2 u2, ঠিক আছে। এখন v এর পরে রাখো, বাকিটা এবারে পার করে দাও, তাহলে m1 u1 plus m2 u2 divided by m1 plus m2। দেখো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, এটা হচ্ছে আমার মিলিত বেগের সূত্র। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা মিলিত বেগ বের করতে পারি। তো আশা করছি ভরবেগের যে সংরক্ষণশীলতা এটা আমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখব শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে। আচ্ছা আমি মিশাই দিচ্ছি এটা। আচ্ছা, যখন একটা গাড়ি চলা শুরু করে তখন সেখানে হচ্ছে কি সংরক্ষিত হয়? অবশ্যই গতিশক্তি। তাহলে আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে দেখেছিলাম মেবি যে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mv স্কয়ার, তাই না? এই জায়গায় গতিশক্তির সূত্র আমরা কি করছি যে E of kinetic is equal to half mv স্কয়ার। আমরা এই সূত্রটা জানি। এখানে E কে মানে হচ্ছে গতিশক্তি, আর এখানে m মানে হচ্ছে ভর, আর v মানে হচ্ছে বেগ। এখন যদি দুইটা বস্তুর ক্ষেত্রে গতিশক্তির সংঘর্ষ হয়, মানে আমি সংঘর্ষটা গতিশক্তি বিবেচনায় করছি,
তখন বিষয়টা কেমন হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। ঠিক আছে, দেখেন লক্ষ্য করো, আমি যদি এই একটা বস্তু ধরি, এখানে একটা বস্তু ধরি, এই বস্তুটা এই বস্তুকে যে ধাক্কা দিছে, এটা m1, এটা m2, ঠিক আছে। তাহলে এই অবস্থায় এর একটা কি আদি বেগ আছে, এই অবস্থায় এর একটা আদি বেগ আছে, এই অবস্থায় এর একটা শেষ বেগ আছে, এই অবস্থায় এর একটা শেষ বেগ আছে। এখন আদি বেগটা কখন? যখন সংঘর্ষ হয়নি সে অবস্থায় আদি বেগ আছে, তখন দুইটা কি একটা নির্দিষ্ট বেগে চলমান। কিন্তু যখন সংঘর্ষ করে ফেলছে তখন বেগটা কি ভিন্ন হতে পারে, থেমেও যাইতে পারে, আবার একই বেগে চলতেও থাকতে পারে, তিনটা কন্ডিশন করতে পারে। কি বললাম? সেটা ভিন্ন অবস্থায় হতে পারে, সেটা একই অবস্থায় চলতে থাকতে পারে, অথবা সেটাকে আমরা কি বলবো মিলিত বেগ। ওকে, আর আরেকটা কি যে শূন্য হতে পারে, থেমে যেতে পারে। ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি না যে এই বস্তুর ক্ষেত্রে গতিশক্তি আদি অবস্থানের বিবেচনায় কি হবে হাফ m1 u1 স্কয়ার। তাহলে এটার আদি বেগের অবস্থায় কি হবে হাফ m2 u2 স্কয়ার, তাই না? ইজ ইকুয়াল টু এটারই যদি আমি শেষ বেগ বিবেচনায় হিসাব করি তাহলে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই হচ্ছে আমার গতিশক্তির সংরক্ষণশীলতা। এতটুকু পোরশন, এই যে এতটুকু, এই এতটুকু হচ্ছে সংঘর্ষের আগে, ঠিক আছে, আর এই এতটুকু হচ্ছে সংঘর্ষের পরে। ঠিক আছে, তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান হবে। আশা করছি আমার কথা বোঝা গেছে। ওকে, তাহলে এই ছিল আমাদের মূলত সংঘর্ষ রিলেটেড কথাবার্তা, এবং আমরা ভরবেগ রিলেটেড কথাবার্তাও দেখলাম। এখন আমরা কিছু ম্যাথ দেখবো, আমরা 3টা ম্যাথ দেখবো, হাইস্ট 4টা। ইনশাআল্লাহ এই টপিকের উপর আর কোনো ম্যাথে তোমার সমস্যা হবে না। তো শুরু করা যাক। দেখো, এবার আমরা একটা সমস্যা নিয়ে আসছি, এই সমস্যাটা আমরা এখন সলভ করব। দেখো ওখানে বলা আছে যে পি একটা হচ্ছে বস্তু, কিউ আরেকটা বস্তু। পি এর একটা নির্দিষ্ট বেগ আছে সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আর কিউ হচ্ছে একটা বেগ আছে সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। পি যেদিকে চলমান, কিউ তার বিপরীত দিকে চলমান। আমি যদি পি এর ক্ষেত্রে হিসাব করি, তাহলে পি এর সাপেক্ষে যদি আমি চিন্তা করি, তাহলে মনে হবে যে পি যদি পজিটিভ নিই, কিউ আমার কি বিপরীত দিকে চলছে, তাহলে কিউ পি পজিটিভ নিলে কিউ কে আমার নেগেটিভ নিতে হবে। যদি আমি কিউ কে পজিটিভ নিই তাহলে পি কে নেগেটিভ নিতে হবে, কারণ একটা আরেকটার বিপরীত দিকে, এইজন্য তার বেগটাও কি হয়ে যাবে বিপরীত দিকে হয়ে যাবে। আর একটা তোমার অপশন দেওয়া আছে ওখানে যে মিলিত বেগ কত 2 মিটার পার সেকেন্ড, মিলিত বেগের মান কত 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যদি একটু লিখতে চাই যে পি এর ক্ষেত্রে ভর কত m1 সমান সমান কত দেওয়া আছে 600 কেজি। আবার এখান থেকে তোমার যদি বেগ আমি চিন্তা করি, বেগ কত দেওয়া আছে u1 সমান সমান 12 মিটার পার সেকেন্ড। এবার যদি আমি কিউ এর ক্ষেত্রে চিন্তা করি, কিউ এর ক্ষেত্রে তাহলে m2 কত, m2 হচ্ছে 500 কেজি। ঠিক আছে, এবার u2 কত দেখো তো, আমি p কে পজিটিভ ধরছি না বেগের মান, তাহলে q কে আমি কি ধরবো নেগেটিভ, কারণ একটা আরেকটা বিপরীত দিকে চলমান। তাহলে এটা হচ্ছে আমার -10 মিটার পার সেকেন্ড, এবং মিলিত বেগ দেওয়া আছে, মিলিত বেগ সেটা হচ্ছে v কত বলতো 2 মিটার পার সেকেন্ড। দেখো তো কি চাইছে, প্রশ্নে চাইছে যে উদ্দীপকে গতিশক্তি সংরক্ষিত হয়নি ব্যাখ্যা করো। তার মানে আমি আদি অবস্থায় একটা হচ্ছে গতিশক্তি বের করব এবং মিলিত অবস্থায় একটা গতিশক্তি বের করব। তাহলে দেখব যে দুইটা সমান আসছে কিনা। তাহলে আমি লিখব কি যে সংঘর্ষের আগে গতিশক্তি কত হবে বলতো, সেটা হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। তাহলে এখানে হাফ ইনটু m1 এর মান কত 600 ইনটু u1 এর মান কত 12 তার উপরে স্কয়ার প্লাস এখানে হাফ m2 এর মান কত 500, তাই না, আর u2 এর মান কত -10 এর উপরে স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে 2 দিয়ে 600 কে কাটলে কত হয় 300
ইন্টু 12 উপরে স্কয়ার প্লাস এটা দিয়ে এটাকে কাটলে কত হয় 250 ইন্টু কত হচ্ছে 10 এর উপর যদি স্কয়ার করি তাহলে 100 আসে, তাই না? ইজ ইকুয়াল টু আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, 12 এর উপরে যদি স্কয়ার করি তাহলে আমাদের কত আসছে 144, তাহলে 300 ইন্টু 12 এর উপরে স্কয়ার তাহলে কত আসছে 4320 প্লাস এখানে আসবে হচ্ছে 25000। এবার দুইটা যোগ করে ফেলো, 4320 প্লাস 25000 কত আসছে 29320 এত জুল। ঠিক আছে, এটা আমার সংঘর্ষের আগে। ওকে, এটা কি বানাইছে আমার সংঘর্ষের আগে। এবার যদি আমার সংঘর্ষের পরে হিসাব করতে চাই, মিলিত বেগের ক্ষেত্রে হিসাব করতে চাই, সংঘর্ষের পরে যদি সূত্রটা কি হবে, দুইটার বেগ সেম, তাহলে ওই জায়গায় এই জায়গায়ও যে বেগ হবে এই জায়গায়ও সেম বেগ হবে। তাহলে আমি এবার সংঘর্ষের পরে হিসাব করব। দেখো সংঘর্ষের আগে যেটা বের হইছে আমি একটু এখানে লিখে রাখি যে সংঘর্ষের আগে, আচ্ছা এখানে এখানে লিখি, হ্যাঁ কোথায় লিখব, আচ্ছা এখানে লিখে রাখি যে 29320 এটা আমার বের হইছে কখন, সংঘর্ষের আগে। এটা আমার সংঘর্ষের আগে বের হইছে, ঠিক আছে, জায়গার অভাবে আমি মিশাই দিচ্ছি। এবার আমরা সংঘর্ষের পরে বের করব। তাহলে এখন দেখো সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পরে গতি শক্তি, তাহলে কি হবে হাফ m1 v স্কয়ার প্লাস হাফ m2 v স্কয়ার, তাই না? তাহলে হাফ ইনটু কত 600 ইনটু v এর মান কত 2 এর উপর স্কয়ার, হাফ ইনটু কত 500 ইনটু 2 এর উপর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 300 ইনটু 2 গুণে 4 প্লাস তোমার এখানে হচ্ছে 250 ইনটু 2 গুণে 4, তাহলে 3 এ 4 1200 প্লাস হচ্ছে তোমার 4 25 এ 500 1000, তাই না? 1000, তাহলে এখানে কত হচ্ছে 2200 এত জুল। দেখো তো সংঘর্ষের পরে আমরা কি পাইছি 2200 জুল, আর সংঘর্ষের আগে কত পাইছিলাম 2930 এত এত জুল সংঘর্ষের। এটা কি পূর্বে, এটা পূর্বে পাইছিলাম, তাহলে পূর্বে যে মানটা পাইছিলাম পরে কি আমরা সেই মানটা পাইলাম পাইলাম না। তাহলে এখানে কি হয়েছে গতিশক্তি সংরক্ষিত হয়নি, অতএব গতিশক্তি সংরক্ষিত হয়নি। এই হচ্ছে আমার অবস্থা। তো এই ম্যাথটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরের ম্যাথটা সলভ করব। এবার আমরা একটা নতুন অঙ্ক শুরু করতে যাচ্ছি। দেখো বলা হচ্ছে যে একটি বন্দুক হতে 10 গ্রাম ভরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় তোমার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে পিছে ধাক্কা দেয়। তার মানে এখানে একটু বন্দুকের ভর নির্ণয় করো। তাহলে আমি যদি একটা বন্দুক আঁকাই, দেখো এটা হচ্ছে ধরো আমার একটা বন্দুক, ওকে, এই বন্দুকের একটা ভর দেওয়া আছে কত, বন্দুক থেকে এত ভরের একটা গুলি। আচ্ছা এখানে আমার বন্দুকের ভর কি দেওয়া আছে, তোমার একটি বন্দুক থেকে এত ভরের একটি গুলি এত মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়, সময় 2 মিটার পার সেকেন্ড বেগে দেয়, বন্দুকের ভরটাই আমার চাইছে। তাহলে এই বন্দুকের যে ভর, এই বন্দুকের ভরটাকে আমার চাইছে, এটার ভর আমার চাইছে, তাই না? ওকে, এখন এখান থেকে যে একটা গুলি বের হইছে, এটা ধরো আমার ওই গুলিটা, ওকে, এটা হচ্ছে আমার সেই গুলিটা, এই গুলিটা আমার বের হইছে, ওকে। এখন এই গুলিটার ভর দেওয়া আছে কত বলতো, এই গুলিটার ভর m1 10 গ্রাম, সরি 10 গ্রাম এত দেওয়া আছে। এখন এটাকে কি আমি কেজিতে কনভার্ট করতে পারি না, এটাকে আমি কেজিতে কনভার্ট করব। তাহলে m1 10 গ্রাম যদি হয় তাহলে আমরা কেজিতে নিয়ে আসতে হলে কত দিয়ে ভাগ করব 1000 দ্বারা, তাহলে কিসে আসবে কেজি। তাহলে 0.01 এত কি হবে 0. এটা কাটা 0.01 এত কেজি। এটা আমরা কার ভর পাইলাম, এটা আমরা বন্দুকের গুলির ভর পাইছি। আর কি দেওয়া আছে বলতো, বলা হচ্ছে যে এত কেজি ভরের সরি এত গ্রাম ভরের একটি গুলি এত বেগে, তাহলে এটার বেগ কত দেওয়া আছে, এটার বেগ v1 সমান সমান কত দেওয়া আছে তোমার 600 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন তুমি বলতে পারো হ্যাঁ এটা কি আদিবেগ নাই, বন্দুকের আদিবেগ নাই, দেখো
তুমি যখন বন্দুকটা ধরে আছো তখন বন্দুকটাও কি স্থির, আবার সেই গুলিটা কি গুলিটাও স্থির। তাহলে এখানে u1 0, u2 সেটাও 0, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এখন এখান থেকে যে বন্দুকের ভরটা এটা দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ওই জায়গায় দেখো, ওই জায়গায় এই যে বন্দুক, এই বন্দুকের বেগ দেওয়া আছে v2 কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। কিন্তু এই গুলিটা সামনের দিকে যাচ্ছে, তুমি যখন গুলিটা ধরছো গুলিটা সামনের দিকে গেল, বন্দুকের যে পশ্চাৎ বেগ মানে পিছের দিকের যে বেগ এটা কি পিছের দিকে যায় না, তাহলে একটা আরেকটা বিপরীত। তাহলে এটা যদি আমি পজিটিভ ধরি এটা আমার নেগেটিভ ধরতে হবে। একটু আগে যে ম্যাথটা করাইলাম সেম জিনিস, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে তোমরা এই পর্যন্ত বুঝছো, ওকে ঠিক আছে। এবার আসো এই জায়গায় আমরা, আচ্ছা না মিশাই, আমরা এখানেই করি। তাহলে আমরা কি লিখতে পারি না যে m1 u1 m2 u2 m1 v1 m2 v2, এটা সূত্র আমরা জানি। এখন এখান থেকে ভর বেগ সবই দেওয়া আছে, তুমি m1 গুলা একবারে করো, m2 গুলা আরেকবারে করো, ঠিক আছে, দিয়ে ওখান থেকে কমন নিবা। তাহলে এই পারে আমি m1 গুলা নিয়ে আসছি, m2 গুলা ওই পারে নিয়ে যাচ্ছি। আচ্ছা আমার কার মান চাইছে m2 এর মান চাইছে, তো আমি m2 গুলা একবারে করি আর m1 গুলা আরেকবারে করি। এখন আমরা তো জানি, আচ্ছা আমরা লিখি, হ্যাঁ তাহলে এই m1 গুলা একপাশে করো, তাহলে m1 u1 m1 v1 এই পারে যদি আমি এটা এই পারে পার করি তাহলে m2 v2 m2 u2, ঠিক আছে। এখন এখান থেকে তুমি মানগুলা বসায় দাও, m1 এর মান, আচ্ছা m1 আগে কমন নাও, তাহলে u1 কত হয়, u1 হচ্ছে তোমার u1 v1 এখান থেকে m2 কমন নাও, তাহলে v2 u2, ঠিক আছে। এবার m2 এর মান লাগবে, তাহলে m2 কি লেখা যায় বলো তো আমাকে, m2 লেখা যায় m1 u1 v1 ভাগ কত v2 u2। এবার মানগুলা বসাও তো, এখানে m1 এর মান কত দেওয়া আছে, তো আমরা বের করছি কেজিতে 0.01 ইনটু u1 এর মান কত দেওয়া আছে বলো তো, u1 0, তাহলে u1 কত 0 মাইনাস v1 কত দেওয়া আছে 600, তাহলে এটা কত হবে 600, ঠিক আছে, এটা হইছে। এবার v2 কত দেওয়া আছে বলো তো, v2 এখানে -2, তাহলে এটা -2 আর u2 কত 0, তাহলে ক্যালকুলেশন করো। আচ্ছা আমরা এই ক্যালকুলেশনটা একটু সাইডে করে দেখাই, দেখো তাহলে m2 কত লেখা যায় 0.01 ইনটু -600 ভাগ কত -2। এবার এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে কি আসে তোমার এখানে 0.01 ইনটু কত 600 -600, তাহলে কত আসছে -6, তাহলে -6 -2, তাহলে 6 কাটা মাইনাস কাটা, তাহলে কত হচ্ছে 3, এত কি বলতো এত কেজি। তাহলে বন্দুকের ভর কত পাইছি আমরা 3 কেজি। আশা করছি বুঝতে পারছো যে এইভাবে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে বের করতে পারি। অবশ্যই তোমাকে এই গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে এবং লাস্টে এসে তোমার তুমি সবগুলা করতে পারো, কিন্তু এখানে m1 m2 আলাদা করে তারপরে হচ্ছে তুমি m2 বের করবা এখানে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো এই পর্যন্ত। এবার আমরা পরের গ্রাফটা দেখব। আজকে আমাদের এই টপিকের লাস্ট ম্যাথে আমরা চলে আসছি। তো দেখো লক্ষ্য করো, ওখানে লেখা আছে যে 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে ট্রাক দুটির মিলিত বেগ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে ভরবেগের সংরক্ষণ সূত্র হিসেবে কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে গাণিতিক যুক্তি সহ মতামত দাও, ঠিক আছে। তাহলে প্রথমটা একটু সলভ করি। দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা 1 নাম্বার আগে সলভ করছি। প্রথমটার ক্ষেত্রে কি দেওয়া আছে যে ভর, আমরা এখানে দেখো তো একটু ফিল করো আগে বিষয়টা। এটা আমার হচ্ছে একটা ট্রাক, এটা হচ্ছে ট্রাক যেটার ভর হচ্ছে m1, যার ভর কত দেওয়া আছে 700 কেজি, তাই না। গতিশীল ট্রাক, তার বেগ দেওয়া আছে দেখো এর বেগ দেওয়া আছে u1 কত দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এখানে আরো একটা ট্রাক আছে যে এটা কিন্তু গতিশীল,
এটা গতিশীল, বুঝছো? এটা গতিশীল আর এটা কিন্তু স্থিতিশীল। এই জায়গায় স্থিতিশীল, তাহলে u2 কত হবে 0। দেখো স্থিতিশীল ট্রাক, তার মানে এই ট্রাকটা কিন্তু স্থিতিশীল, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি m2 ধরি, এটা কত দেওয়া আছে 1300 কেজি, ঠিক আছে? এটার কি বেগ দেওয়া আছে? হ্যাঁ অবশ্যই স্থিতিশীল, তাই এটা 0। ওকে, এবার আসো, এই দুইটা বেগ মিলিত অবস্থায় চলতে থাকে, তার মানে এই দুইটা একই সাথে চলতে থাকে, ঠিক আছে? এই দুইটা একই সাথে চলতে থাকে, তাহলে এর মিলিত বেগের সূত্র আমরা পড়ছিলাম না? মিলিত বেগ আমরা সূত্র পড়ছিলাম যে v m1 u1 m2 u2 ডিভাইডেড বাই m1 m2। তাহলে মান বসাও, m1 এর মান হচ্ছে 700 ইনটু u1 এর মান কত 20 প্লাস m2 কত 1300 ইনটু u2 কত 0 ডিভাইডেড বাই m1 হচ্ছে 700 আর m2 হচ্ছে 1300। এবার ক্যালকুলেট করো তাহলেই হয়ে যাবে। তাহলে আমি একটু ক্যালকুলেট করি, 700 ইনটু 20, তাহলে এখানে আসছে কত 14000 প্লাস এটা হচ্ছে 0, তাহলে এটা লিখতে দরকার নেই, 0 এর সাথে গুণ করে 0 হয়ে যাবে। আর এটা কত আসে, এটা হচ্ছে তোমার 2000, তাই না? ইজ ইকুয়াল টু কত আসবে বলো তো? তাহলে তোমার এখান থেকে 3টা শূন্য কাটা 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমার মিলিত বেগ আমরা কত পাইলাম? মিলিত বেগ আমরা পাইলাম 7 মিটার পার সেকেন্ড, এটা আমরা পাইছি মিলিত বেগ, ঠিক আছে? তাহলে এই ছিল আমার প্রথমটা সলভ। ওকে, এবার আমরা দ্বিতীয়টা সলভ করব। দেখো আমরা মিলিত বেগটা কিন্তু একটু মাথায় রাখবো, ঠিক আছে? দেখো দ্বিতীয়টা কি বলছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে গাণিতিক যুক্তি দাও। তার মানে এখানে আমার ভরবেগের সূত্র সমর্থন করছে কিনা এটা আমার দেখতে হবে। তাহলে আমরা প্রথমে কি হিসাব করব যে সংঘর্ষের পূর্বে ভরবেগ, ঠিক আছে? কত হবে বলো তো? m1 u1 m2 u2। তাহলে মান বসাও, m1 এর মান কত 700, u1 এর মান কত 20 প্লাস m2 এর মান কত 1300, u2 এর মান কত 0। তাহলে কত আসে বলো তো? 7 দুগুণে 14, 3টা শূন্য, তাই না? এত কি বলো তো ভরবেগ, তাই না? সংঘর্ষের পরে ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই হচ্ছে আমার অবস্থা। তাহলে আমাকে তুমি বলো এই জায়গায় সংঘর্ষের পূর্বে যে ভরবেগ এটা কি 1400, ঠিক আছে? সরি 14000, ঠিক আছে? এখন আমরা সংঘর্ষের পরে ভরবেগ, আচ্ছা সংঘর্ষের পরে আমরা m1 v m2 v এইটা হিসেব করছি না কেন? কারণ এখানে মিলিত অবস্থায় চলছে, দুইটার বেগ সেম। তার মানে এখানে যে v1 এটাও v, এখানে যে v2 এটাও v। তাহলে আমি এই সূত্র ডাইরেক্ট লিখতে পারি না এরকম v m1 m2, v কমন নিয়ে নিলাম। তাহলে এখন জাস্ট মান বসাও, v এর মান কত? আমরা গত প্রশ্নে 7 পাইছিলাম না মিলিত বেগের মান, তাহলে 7 ইনটু m1 কত 700 প্লাস তোমার এটা কত হবে 1300। তাহলে 7 ইনটু কত আমার 2000, তাই না? তাহলে 7 দুগুণে 14000 এত কেজি মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার বিষয়, ঠিক আছে? তাহলে দেখো তো সংঘর্ষের পূর্বে যে ভরবেগ আর সংঘর্ষের পরে যে ভরবেগ এই দুইটা কি সেম না? তাহলে সংঘর্ষের পূর্বে যে ভরবেগ, পূর্বে ইজ ইকুয়াল টু পরে, এই দুইটা কি সেম। তাহলে ভরবেগের সূত্রকে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন হয়। এই হচ্ছে আমার অবস্থা। তো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা? আমরা অনেক চেষ্টা করছি তোমাদের যেন প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করানো যায়, এবং আমাদের সাথে থাকবা, শেষ পর্যন্ত লেগে থাকবা ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো কিছু করবা। আমার জন্য সকলে দোয়া করবা, এবং আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।